Hello everyone. Today we are starting biomolecules within the unit cell structure and function. তাহলে cell structure function এর মধ্যে আমরা biomolecules আজকে শুরু করব. So today's topic is biomolecules. Biomolecules. What is biomolecules? তাহলে আমরা দেখছি bio means হচ্ছে লিভিং অর্গানিজম কে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে. তাহলে all the molecules present within living organism or living tissue called as বায়োমলিকুলস. অর্থাৎ আমাদের জীবদেহে যে সকল অণু বা মলিকুলস গুলো প্রেজেন্ট থাকছে তাদেরকে আমরা বলতে পারি বায়োমলিকুলস. তার ডেফিনেশন আমরা কি লিখতে পারি? অল দ্য মলিকিউলস প্রেজেন্ট উইদিন লিভিং organism called as biomolecules. অর্থাৎ আমাদের লিভিং অর্গানিজমের মধ্যে যে সমস্ত মলিকুলস থাকছে সেটাকে বলা হবে বায়োমলিকুলস. তাহলে বায়োমলিকুলস যদি দেখা যায় এটা দুটো টাইপসের. এটাকে যদি আমরা দেখি দুটো টাইপসের, একটা হচ্ছে আমাদের অর্গানিক, একটা হচ্ছে আমাদের ইনঅর্গানিক. অর্গানিকের মধ্যে আমরা কি দেখবো? অর্গানিকের মধ্যে যদি দেখি আমরা তাহলে আমাদের কার্বোহাইড্রেট, তারপরে আমাদের প্রোটিনস, থার্ড যদি আমরা দেখি তাহলে আমাদের লিপিডস, এন্ড ফোর্থ যদি আমরা দেখি নিউক্লিক অ্যাসিড. সেটা আমাদের ডিএনএ আর আরএনএ দুটোই হতে পারে. তাহলে ডিএনএ আর আরএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিড এখানে থাকছে. ইনঅর্গানিকের মধ্যে আমরা যদি দেখি তাহলে সেখানে কি থাকবে? ওয়াটার থাকবে, এবং আমরা যদি দেখি মিনারেল বলতে মেইনলি মিনারেলস আমরা আয়ন বলতে পারি আর সল্ট. তাহলে মিনারেল আয়ন হিসেবে থাকতে পারে অথবা সল্ট হিসেবে থাকতে পারে. তাহলে এগুলো হচ্ছে ইনঅর্গানিক. তাহলে এই যে অর্গানিক ইনঅর্গানিক টোটাল কোথায় প্রেজেন্ট থাকছে? আমাদের লিভিং সিস্টেমের মধ্যে বা লিভিং অর্গানিজমের মধ্যে থাকছে. সেই জন্য এটাকে বলা হচ্ছে বায়ো মলিকুলস. এবার যদি আমরা দেখি আমাদের মেজর যে বায়োমলিকুলস কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, তাহলে এদের বেসিক কম্পোজিশন যদি আমরা দেখি তাহলে কার্বোহাইড্রেটের মধ্যে কি থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন. প্রোটিনের মধ্যে আমরা কি পাই? কার্বন পাই, হাইড্রোজেন পাই, অক্সিজেন পাই, নাইট্রোজেন পাই, একই সঙ্গে আমরা সালফার যুক্ত অ্যামাইনো ক্ষেত্রে সালফারটাও পাবো. লিপিডস এর ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে সেখানে কি আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন. এবং নিউক্লিক অ্যাসিডে যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা কি পাবো? এখানে যদি দেখা যায় তাহলে এখানে থাকবে আমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এন্ড ফসফরাস. যখন আমরা এদের সম্পর্কে ডিসকাশন করব তখন বুঝে যাব যে এদের বেসিক কম্পোনেন্ট এটা কেন লিখলাম. তাহলে আমরা এখানে যেটা দেখবো যে প্রত্যেকের বেসিক কম্পোনেন্ট যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, প্রত্যেকের কম্পোজিশন কমন যদি আমরা দেখি তাহলে কম্পোজিশন আমরা কি পাচ্ছি? কম্পোজিশন যদি আমরা দেখি তাহলে কি আছে? সেটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এন্ড ফসফরাস. তাহলে এটাই হচ্ছে এদের বেসিক কম্পোজিশন যেটা দ্বারা সমস্ত মলিকুল গুলো তৈরি হয়েছে. তাহলে সেটা কার্বোহাইড্রেট হোক, প্রোটিন হোক, লিপিড হোক, নিউক্লিক অ্যাসিড হোক. তাহলে প্রত্যেকের মধ্যে কিন্তু বেসিক হিসেবে আমরা সেই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস কে পাচ্ছি. তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের লিভিং অর্গানিজম এটা কোনো একটা মলিকুলস এর সম্পত্তি নয়. তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড এরা মিলিতভাবে জীবদেহ তৈরি করছে. এবং আমরা যদি আরো বেসিকে চলে যাই তার মানে এসব যে অ্যাটমস গুলো আমরা এখানে লিখেছি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এরা প্রথমে কি তৈরি করেছে? সিম্পলেস্ট মলিকুল ফর্মেশন করেছে বা সিম্পলেস্ট কম্পাউন্ড ফর্মেশন করেছে. এই সিম্পলেস্ট কম্পাউন্ড গুলো কি তৈরি করেছে? তার মানে আমরা কি দেখবো? যেখানে আমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস এরা বিভিন্ন ভাবে কি হয়েছে? কম্বাইন হয়েছে. কম্বাইন হওয়ার ফলে সিম্পল মলিকুল বা সিম্পল কম্পাউন্ড ফর্মেশন হয়েছে. যে সময় পৃথিবী সৃষ্টি হয়েছে বা আমাদের জীবের উৎপত্তি হয়েছে বা অরিজিন অফ লাইফ আমরা যদি দেখি তাহলে সেখানে কি ছিল? আমাদের এনভায়রনমেন্ট এমন ছিল যে সেখানে বিভিন্ন ধরনের রিয়াকশন হয়েছিল, ফলে কিছু ফর্মেশন হয়েছিল আবার কিছু ডিগ্রেডেশন হয়েছিল. তার মানে সেখানে কিছু সিনথেসিস হচ্ছিল আবার কিছু ভেঙে যাচ্ছিল. তাহলে এখানে তেমন হতে হতে প্রথমে কি তৈরি হয়েছিল? সিম্পলেস্ট কম্পাউন্ড. সেই সিম্পলেস্ট কম্পাউন্ড গুলো এবার কি হয়েছে? পলিমারাইজেশন হয়েছে. তাহলে তারা যখন পলিমারাইজেশন হলো তখন কি তৈরি করলো? আমাদের
কমপ্লেক্স কম্পাউন্ড। সেই কমপ্লেক্স কম্পাউন্ড গুলো আবার কি করেছে আমাদের, তাহলে সেই কমপ্লেক্স কম্পাউন্ড গুলো আবার কি করেছে, পরস্পর মিলিতভাবে তৈরি করেছে একটা সেল। তাহলে সেল গুলো মিলিতভাবে তৈরি করেছে আমাদের টিস্যু, টিস্যু গুলো তৈরি করেছে আমাদের অর্গান, মানে অর্গান গুলো তৈরি করেছে সিস্টেম। তাহলে সিস্টেম গুলো কোথায় প্রেজেন্ট থাকছে, অর্গানিজম, অর্গানিজম। তাহলে আমাদের একটা অর্গানিজমের মধ্যে আমরা যদি তার একদম বেসিকে চলে যাই, তাহলে অর্গানিজম কি দ্বারা তৈরি, সিস্টেম। প্রত্যেকটা সিস্টেম কি দ্বারা তৈরি, অর্গান দ্বারা তৈরি। অর্গান গুলো কি দ্বারা তৈরি হচ্ছে, বিভিন্ন টিস্যু, টিস্যু গুলো কি দ্বারা ফর্মেশন, সেল, সেল গুলো কি দ্বারা তৈরি হচ্ছে, বিভিন্ন কমপ্লেক্স কম্পাউন্ড দ্বারা, কার্বন, লিপিড, প্রোটিন, বিভিন্ন ধরনের। তারপর তারা কি দিয়ে তৈরি হয়েছিল, সিম্পলেস্ট কম্পাউন্ড দ্বারা তৈরি হয়েছিল। তারপর তাদের বেসিকে যদি চলে যায়, প্রত্যেকের মধ্যে বেসিক কম্পোজিশন যদি আমরা দেখি, সেই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাসই থাকছে। তার মানে আমরা এখানে যেটা স্টাডি করছি, লিভিং অর্গানিজমের এইসব বিষয়গুলো বা এই মলিকুল সম্পর্কে আমরা স্টাডি করব। তার মানে আমরা কি করছি, এখানে মেইনলি যেটা করা হচ্ছে, স্টাডি অফ কেমিক্যাল প্রসেসেস উইদিন লিভিং অর্গানিজম। তার মানে আমাদের লিভিং অর্গানিজমের মধ্যে যেসব কেমিক্যাল প্রসেস আছে সেটা সম্পর্কে আমরা স্টাডি করছি। সেই জন্য আমরা এটাকে কি বলতে পারি, বায়োকেমিস্ট্রি, আর এটাকে আমরা বলতে পারি বায়োলজিক্যাল কেমিস্ট্রি, বায়োলজিক্যাল কেমিস্ট্রি। অর্থাৎ আমরা এখানে কেমিস্ট্রির নলেজ ইউজ করে এই কম্পোনেন্ট, অর্থাৎ লিভিং অর্গানিজমের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আমরা পাচ্ছি বা কম্পাউন্ড গুলো পাচ্ছি বা মলিকুলস গুলো পাচ্ছি, তাদের সম্পর্কে আমরা নলেজ অ্যাকোয়ার করব। তার মানে এখানে বায়োলজি এবং কেমিস্ট্রি একটা কম্বিনেশন হয়ে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। তাহলে আমরা কি দেখলাম, বায়োমলিকুলস হচ্ছে অল দ্য মলিকুলস প্রেজেন্ট উইদিন দ্য লিভিং অর্গানিজম। সেটা হচ্ছে বায়োমলিকুলস। সেটা কি হতে পারে, অর্গানিক হতে পারে, ইনঅর্গানিক হতে পারে। তাহলে অর্গানিকের মধ্যে মেজর বায়োমলিকুলস আমরা যেটা দেখবো, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড। এদের বেসিক কম্পোজিশন যদি আমরা দেখি, সেই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস। এবং আমাদের অরিজিন অফ লাইফ, অর্থাৎ আমাদের মিলিয়ন অফ ইয়ার্স এগো যদি আমরা দেখি, আমাদের লাইফ যখন অরিজিন হয়েছিল, তাহলে সেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস তারা বিভিন্ন রিয়াক্ট করেছিল। ফলে কিছু সিনথেসিস রিয়াকশন হয়েছিল, কিছু আবার ডিগ্রেডেশন রিয়াকশনও হয়েছিল। ফলে সেখানে এনভায়রনমেন্টে আমাদের মুক্ত অক্সিজেন ছিল না বলে কিন্তু অক্সিডেশনটা হয়নি। সেই জন্য সেখানে এরকম সিনথেসিস হয়েছিল। প্রথমে সিমপ্লেক্স মলিকুল তৈরি হলো, তারপর সেখান থেকে কমপ্লেক্স মলিকুল তৈরি হলো, সেখান থেকে আলটিমেটলি সেল ফর্মেশন হয়েছে, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, সিস্টেম থেকে অর্গানিজম ফর্মেশন হয়েছে। তাহলে আমরা তো অর্গানিজমের সেই বেসিকে গিয়ে এদের সম্পর্কে, অর্থাৎ এরা যে সিমপ্লেক্স বা কম্পাউন্ড মলিকুল গুলো তৈরি করেছে তাদের সম্পর্কে স্টাডি করবো। তার মানে আমরা এখানে এদেরকে স্টাডি করতে গেলে আমাদের কেমিস্ট্রির আইডিয়া বা নলেজটা দরকার। সেই জন্য এখানে বায়োলজি কেমিস্ট্রির মেলবন্ধন ঘটছে বলে এটাকে আমরা বায়োকেমিস্ট্রি আর বায়োলজিক্যাল কেমিস্ট্রির মধ্যে স্টাডি করছি। কারণ কি স্টাডি করছি, স্টাডি অফ কেমিক্যাল প্রসেস উইদিন লিভিং অর্গানিজম। তাহলে লিভিং অর্গানিজমের মধ্যে যে কেমিক্যাল প্রসেস আছে সেটা স্টাডি করছি, সেই জন্য এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। তাহলে এবার এখানে যদি দেখা যায়, আমাদের এই যে মিনারেল সায়েন্সের কথা আমরা যেটা বলেছি, মিনারেল আয়নস, তাহলে আমাদের 17 হচ্ছে এসেনশিয়াল ফর প্লান্ট। তাহলে প্লান্টের জন্য আমরা দেখবো যে 17 এসেনশিয়াল মিনারেলস আছে, এবং আমাদের অ্যানিমালের জন্য আছে 24 এসেনশিয়াল ফর অ্যানিমাল। অর্থাৎ আমাদের অ্যানিমালের জন্য 24 এসেনশিয়াল মিনারেল কিন্তু আছে। তো এই হলো আমাদের বায়োমলিকুলস এর বেসিক কনসেপ্ট। তাহলে আমরা বায়োমলিকুলস মানে লিভিং অর্গানিজমের মধ্যে টোটাল যে মলিকুলস আছে সেটাকে বুঝলাম। এবার যদি আমরা একটা সেলের রেসপেক্টে বলি, তাহলে কি বলতে পারি, যে সাম টোটাল অফ অল দ্য মলিকিউলস organic or inorganic present within a cell, সেটাকে আমরা কি বলছি, সেলুলার পুল, সেলুলার পুল। তাহলে
টোটাল যে বায়োমলিকুলস প্রেজেন্ট থাকছে সেটা অর্গানিক হতে পারে বা ইনঅর্গানিক হতে পারে একটা সেলের মধ্যে, সেটাকে বলা হচ্ছে আমাদের সেলুলার পুল। এবার যদি আমরা একটা সেলের ক্ষেত্রে দেখি, তার ভিতরের দিকে যদি আমরা যাই একদম বাইরে থেকে ভিতরে, তাহলে কি থাকছে, বাইরে প্রথমে সেল কোড, তাহলে সেটা সেল ওয়াল হতে পারে, সেল মেমব্রেন হতে পারে, তাহলে সেখানে কম্পোজিশন আমরা দেখেছি কি কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন সেখানে প্রেজেন্ট থাকছে। এবং ভিতরে যখন আমরা পৌঁছে যাচ্ছি, সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের আয়রন থাকবে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকবে। তারপরে যখন নিউক্লিয়ার মেমব্রেন যাব, সেল অর্গানিজম গুলো দেখবো, প্রত্যেকের কি থাকছে, মেমব্রেন থাকছে, তাহলে সেখানেও সেই প্রোটিন, লিপিড, প্রোটিন মেমব্রেন। আবার যখন নিউক্লিয়াসের মধ্যে যাচ্ছি, কি পাচ্ছি, নিউক্লিক অ্যাসিড, তাহলে ডিএনএ, আরএনএ সবকিছু আমরা পাচ্ছি। তার মানে একটা সেলের মধ্যে আমরা মেজর বায়োমলিকুলস গুলো দেখতে পাচ্ছি, সঙ্গে বিভিন্ন ধরনের আয়ন, মিনারেলস, আয়ন বা সল্ট সেখানে প্রেজেন্ট থাকবে। তাহলে টোটালটাকে একটা সেলের ক্ষেত্রে আমরা কি বলবো, সেলুলার পুল। তাহলে এরকম অনেকগুলো সেলুলার পুল দিলে কি হবে, একটা সেই টিস্যু যেটা তৈরি করেছে সেলগুলো, তাহলে সেখানে বায়োমলিকুলস এর আরো সম্ভার তৈরি করবে, মানে আরো ভ্যারাইটি আনবে, সেটাই হচ্ছে আমাদের বায়োমলিকুলস। কিন্তু আমরা একটা সেলের মধ্যে যখন টোটাল বায়োমলিকুলস সম্পর্কে জানবো, সেটাই কিন্তু একটা সেলুলার পুলকে রিপ্রেজেন্ট করে। তাহলে ওই জন্য বলা হচ্ছে সেলুলার পুল হচ্ছে সাম টোটাল অফ অল দ্য মলিকুলস, সেটা অর্গানিক হতে পারে, ইনঅর্গানিক হতে পারে, প্রেজেন্ট উইদিন এ সেল কল্ড অ্যাজ সেলুলার পুল। সেলুলার পুলটাকে আমরা দুটো ফেজে দেখতে পারি, একটা হচ্ছে আমাদের অ্যাকুয়াস ফেজ, অ্যাকুয়াস ফেজ, আর একটা হচ্ছে নন অ্যাকুয়াস ফেজ, নন অ্যাকুয়াস ফেজ। তাহলে আমাদের অ্যাকুয়াস ফেজ মানে যে ক্ষেত্রে বায়োমলিকুলস যেগুলো আছে সেগুলো কি থাকবে, ওয়াটারের মধ্যে ডিজলভ কন্ডিশনে থাকবে। তার মানে মলিকিউলস exist as dissolved condition। তার মানে আমরা এখানে বায়োমলিকুলস যেগুলো দেখবো সেগুলো কি থাকবে, ডিজলভ কন্ডিশন থাকবে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে অ্যাকুয়াস ফেজে অবস্থান করছে। যেমন এক্সাম্পল আমরা কি নিতে পারি, এখানে আমাদের সুগার আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, নিউক্লিওটাইড, তাহলে এগুলো হচ্ছে আমাদের ডিজলভ কন্ডিশনে থাকে, ওই জন্য বলা হচ্ছে অ্যাকুয়াস ফেজ। তাহলে সেলুলার পুলটাকে আমরা অ্যাকুয়াস ফেজে ভাগ করে নিতে পারি, একটা হচ্ছে নন অ্যাকুয়াস। তাহলে এখানে আমরা কি দেখবো, যে মলিকুলস যেগুলো আছে exist as structural part, তাহলে এখানে যে মলিকুলস গুলোর কথা আমরা বলবো যেগুলো নন অ্যাকুয়াস ফেজে থাকছে, অর্থাৎ এরা ডিজলভ কন্ডিশনে থাকবে না, তাহলে এরা কি নন অ্যাকুয়াস ফেজে থাকছে, ওই জন্য বলা হচ্ছে। তাহলে মলিকুলগুলো কিভাবে এক্সিস্ট করছে, স্ট্রাকচারাল পার্ট হিসেবে। যেমন আমরা যদি এখানে এক্সাম্পল দিই, যে আমাদের ফসফোলিপিড, তাহলে আমাদের ফসফোলিপিড যদি দেখা যায়, তাহলে সেল মেমব্রেনে সেই বাইলার ফর্মেশন করেছে, তাহলে স্ট্রাকচার রূপে রয়েছে। আবার আমরা প্রোটিনের কথা বলতে পারি, প্রোটিন, আবার নিউক্লিক অ্যাসিডের কথা বলতে পারি, নিউক্লিক অ্যাসিড, তাহলে সেখানে কি তৈরি করেছে, ডিএনএ এন্ড আরএনএ তৈরি করেছে। তাহলে এগুলো তো ডিজলভ কন্ডিশনে থাকবে না, তাহলে এদেরকে আমরা নন অ্যাকুয়াস ফেজের মধ্যে রাখছি। তাহলে আমাদের সেলুলার পুল দু রকম ফেজে থাকতে পারে, একটা হচ্ছে অ্যাকুয়াস ফেজ, একটা হচ্ছে নন অ্যাকুয়াস ফেজ। তাহলে অ্যাকুয়াস ফেজ মানে ডিজলভ কন্ডিশনে থাকবে, তাদের এক্সাম্পল আমরা দিলাম। আর নন অ্যাকুয়াস ফেজ মানে সেখানে ডিজলভ কন্ডিশনে থাকবে না, তারা কি হিসেবে থাকছে, স্ট্রাকচারাল পার্ট হিসেবে থাকছে সেলের, যেমন ফসফোলিপিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিডের কথা বলা হয়েছে। এবং আমরা সেলুলার পুলের মধ্যে যে সমস্ত মলিকুল দেখব, তাহলে আমাদের সেলুলার পুলের মধ্যে যে সমস্ত আমরা কি দেখব, মলিকিউলস, তারা দু রকম ভাবে এক্সিস্ট করতে পারে, একটা হচ্ছে ক্রিস্টাল রূপে, একটা হচ্ছে ক্লোরাইড রূপে। তার মানে তারা ক্রিস্টাল রূপে থাকতে পারে, আবার ক্লোরাইড রূপেও থাকতে পারে। তাহলে এরকম সেলুলার পুল আমরা যেটা বলছি, একটা সেলের মধ্যে মোর অ্যাবাউট 5000 কেমিক্যাল বা মলিকুলস কিন্তু থাকতে পারে। তাহলে আমরা এখানে দেখলাম সেলুলার পুল। তাহলে বায়োমলিকুলস হচ্ছে টোটাল মলিকুলস প্রেজেন্ট উইদিন এ লিভিং টিস্যু আর লিভিং অর্গানিজম, আর একটা সেলের রেসপেক্টে যখন বলা হবে সেটাই হচ্ছে আমাদের সেলুলার পুল। তাহলে সেলুলার পুল আমরা যদি দেখি, সেখানে যে মলিকুল গুলো থাকবে সেটা ক্রিস্টাল রূপে থাকতে পারে অথবা কোলাইড ফর্মে থাকতে পারে। এরকম আমরা 5000 এরও বেশি কেমিক্যালস বা মলিকুলস আমরা একটা সেলের মধ্যে পেতে পারি। এবার সেলুলার পুলটা দুটো ফেজে অবস্থান করে, তাহলে কিছু বায়োমলিকুলস দেখবো ডিজলভ কন্ডিশনে আছে, যেমন অ্যাকুয়াস ফেজ, কিছু আমাদের সেল আমাদের স্ট্রাকচারাল পার্ট হিসেবে থাকছে, তাকে বলা হয়েছে কি নন অ্যাকুয়াস ফেজ। এবার আমরা যদি দেখি যে এই যে বায়োমলিকুলস এর কথা যেগুলো বলা হচ্ছে, সেটা ক্রিস্টাল রূপে থাক বা ক্লোরাইড রূপে থাক বা অর্গানিক বা ইনঅর্গানিক, তাহলে টোটাল বায়োমলিকুলস যেগুলো আমরা দেখছি একটা সেলের মধ্যে, তাহলে এটাকে আমরা অ্যানালাইসিস করব কি করে। তাহলে এবার আমরা দেখব কি analysis of
বায়ো মলিকিউলস। তাহলে বায়োমলিকিউলকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব? তাহলে অ্যানালাইসিস যখন করব তার দুটো করতে হবে। তাহলে একটা হচ্ছে আমাদের অর্গানিক গুলোকে করব, অর্গানিক মলিকিউল, একটা হচ্ছে আমাদের ইনঅর্গানিক মলিকিউল। তার মানে আমাদের যখন অ্যানালাইসিস করব বায়োমলিকিউলস গুলো, তাহলে সেটা অর্গানিক গুলোকে করব, ইনঅর্গানিক গুলোকেও করব। তাহলে তো বুঝতে পারবে একটা সেলের মধ্যে টোটাল মলিকিউল কতগুলো আছে। তাহলে আমরা বলছি যে আমাদের সেলুলার পুলের মধ্যে বিভিন্ন ধরনের মলিকিউলস থাকে, সেটা অ্যাকুয়াস ফেজে, নন অ্যাকুয়াস ফেজে যেভাবেই থাকে, তাহলে টোটাল মলিকিউলস আমাদের থাকছে। তাহলে এই মলিকিউলস গুলোকে আমরা অ্যানালিসিস করব কি করে বা আইডেন্টিফাই করব কি করে, কিভাবে বা এটা জানা যায়, তাহলে সেই প্রসেসটা একবার আমরা দেখব। তাহলে এবার আমরা দেখব অ্যানালিসিস অফ বায়োমলিকিউলস। তাহলে অর্গানিক হতে পারে, সেটা ইনঅর্গানিক হতে পারে, তাহলে দুটোই আমরা দেখব। ফার্স্ট তাহলে আমরা অর্গানিক মলিকিউলস গুলো কিভাবে অ্যানালিসিস করে সেটা আমরা দেখে নিই। তাহলে আমরা ফার্স্ট দেখব analysis of organic molecules। তাহলে এটা করার জন্য আমরা কি করব? তাহলে আমরা টিস্যুর একটা টুকরো নিয়ে নেব। তাহলে এখানে কি নেব? পিস অফ টিস্যু। তাহলে সেটা আমাদের প্লান্ট টিস্যু হতে পারে আর অ্যানিমাল টিস্যু হতে পারে। তাহলে আমরা একটা মাংসের টুকরো বা পিস অফ মিট নিতে পারি, অথবা পিস অফ পটেটো নিলাম। তারপর সেটাকে কি করতে হবে? গ্রাইন্ড করতে হবে, অর্থাৎ পেশাই করতে হবে। তাহলে এটাকে নিয়ে এবার আমরা কি করব? গ্রাইন্ডিং উইথ ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড with the help of mortar and pestle। তাহলে আমরা মর্টার এন্ড পেস্টেলের সাহায্যে কি করব? ওটাকে পেশাই করা হবে। তাহলে পেশাই করলে আমরা কি পাবো? একটা থিক স্লারি। তাহলে এটা করার পর আমরা কি পাবো? এখান থেকে থিক স্লারি, অর্থাৎ চারটির মতন একটা উপাদান পেয়ে যাচ্ছি। তাহলে কি করা হচ্ছে? টিস্যুর টুকরো নিয়ে নিচ্ছি, তারপর সেটাকে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের মিশিয়ে সেটাকে আমরা মর্টার পেস্টেলের সাহায্যে সেটাকে পেশাই করছি। তাহলে পেশাই করার পর আমরা থিক একটা স্লারি পাবো। তাহলে সেই থিক স্লারি যেটা পাওয়া যাবে সেটাকে আবার কি করতে হবে? তাহলে এটাকে নিয়ে আমরা এবার কি করব? ফিল্ট্রেট করব বা ফিল্ট্রেশন। এটাকে নিয়ে আমাদের কি করতে হবে? ফিল্ট্রেশন করতে হবে। তাহলে ফিল্ট্রেশন যখন করবো তাহলে কি করব? আমরা এখানে একটা এরকম পাত্র নিয়ে নেব। নেওয়ার পর এখানে আমাদের কি করতে হবে? ফিল্টার পেপার ফানেল সেট করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফানেল। তাহলে এবার কি করব? এই থিক স্লারি যেটা আছে সেটাকে নিয়ে ফিল্টার করার জন্য দিয়ে দেবো। তাহলে এটাকে যখন এখানে ঢেলে দেওয়া হবে, তাহলে আমরা কি করলাম? ওই পার্টটাকে স্লারি যেটা পেয়েছি সেটাকে নিয়ে এখানে আমরা ঢেলে দিলাম। এবং যখন ঢেলে দেওয়া হয়েছে, এই ফানেলে কিন্তু অবশ্যই কি ইউজ করতে হবে? তাহলে আমরা কি ইউজ করবো? এখানে কটন ইউজ করব। তাহলে এখানে আমরা কটন ইউজ করব, অথবা ফিল্টার পেপারও আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে কটন মেনলি ইউজ করা হয়। তাহলে কি করা হলো? আমাদের ঠিক স্লারি যেটা আছে, তাহলে আমাদের স্লারি পার্টটা এটা নিয়ে কি করা হলো? এখানে ঢেলে দেওয়া হলো। ঢেলে দেওয়ার পর ফিল্টার হচ্ছে। তাহলে ফিল্টার হওয়ার পরে কিছু পার্ট কি হবে? নিচে চলে আসবে। তাহলে কিছু পার্ট যদি আমরা দেখি তাহলে এরকম নিচে চলে আসবে। তাহলে নিচে যে পার্টটা পেলাম ফিল্ট্রেশন হয়ে, তাহলে এটাকে বলা হয় ফিল্ট্রেট। তাহলে এটাকে আমরা কি বলবো? ফিল্ট্রেট। তাহলে নিচে এসে যেহেতু জমা হয়েছে এটাকে বলা হয় ফিল্ট্রেট। এবং যেগুলো উপরে আটকে যাবে সেগুলোকে যদি আমরা দেখি, তার মানে যে পার্টগুলো আমরা এখানে পাবো একটু লার্জ সাইজের, অর্থাৎ যেগুলো লার্জ সাইজের হবে সেগুলো কিন্তু ফিল্টার হয়ে নিচে যাবে না। তাহলে এখানে যেটা আমরা পেলাম, তাহলে এটাকে কি বলবো আমরা? এখানে বলা হবে যে অ্যাসিড ইন সলুবেল পুল। তার মানে আমাদের সেলুলার পুলটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। তার মানে আমরা যখন এটাকে গ্রাইন্ড করছি, গ্রাইন্ড করার পরে এবার ঠিক স্লারি তৈরি করে সেটাকে ফিল্টার করছি, তখন দুটো পার্টে ভেঙে যাচ্ছে। একটা হচ্ছে আমাদের অ্যাসিড ইনসলুবেল পুল, যেটা ফানেলের মধ্যে রয়ে যাচ্ছে, এবং একটা হচ্ছে অ্যাসিড সলিউবল পুল। তার মানে ফিল্টারটাকে আমরা কি বলতে পারি? যেটাই ফিল্টার সেটা হচ্ছে অ্যাসিড সলুবেল পুল। তার মানে ফিল্টারের মধ্যে যে মলিকিউলস গুলো আমরা পাচ্ছি নিশ্চয়ই তারা কি হয়েছে? ডিজলভ হয়ে গেছে। তার মানে অ্যাকুয়াস ফেজে যারা আছে তারাই তার মানে ফিল্টার হয়ে চলে এসেছে। তাহলে যারা ছোট আকারের হবে, মলিকুলার ওয়েট যাদের কম হবে, তারাই সেই ফিল্টার পেপার বা ফিল্টারের যে পোর সেটাকে ভেদ করে তাহলে নিচে এসে
পড়বে। তাহলে এখানে ফিল্ড রেটের মধ্যে যেটা পাচ্ছে ওই জন্য এদেরকে হচ্ছে অ্যাসিড সলুবেল পুল, এবং যারা আসতে পারলো না তার মানে তারা অ্যাসিডে সলুবেল হয়নি, সেজন্য তারা হচ্ছে অ্যাসিড ইনসলুবেল পুল। এটাও বলতে পারি এদের মলিকুলার ওয়েট বেশি এবং আকার বড় হওয়ার কারণে ওরা আসতে পারেনি। তাহলে আমরা অ্যাসিড ইনসলুবেল পুল এবং অ্যাসিড সলুবেল পুল বলে দুটো পার্ট পেয়ে গেলাম। একটা ফিল্টার হয়ে নিচে চলে গেছে, একটা ফিল্টার যে পার্টটা হয়নি, তার মানে সেলুলার পুলটা অ্যাসিড ইনসলুবেল এবং অ্যাসিড সলুবেল পুলে ভেঙে গেল। তাহলে আমরা এখানে কি কি পাবো? অ্যাসিড সলুবেল ইনসলুবেল পুলের মধ্যে যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের কি পাওয়া যাবে? পলিস্যাকারাইড আমরা পাবো, পলিস্যাকারাইড পাবো। তারপরে যদি আমরা দেখি এখানে প্রোটিন পাবো, নিউক্লিক অ্যাসিড পাবো, এবং একই সঙ্গে আমি এখানে স্টার মার্ক দিয়ে লিখে দিচ্ছি যে আমরা লিপিড পাবো। একই সঙ্গে আমরা কি পেলাম? এখানে লিপিডটাও পেয়ে যাবো কোথায়? অ্যাসিড ইনসলুবেল পুলে। এবং অ্যাসিড সলুবেল পুলে আমরা তাহলে কি পাবো? এখানে যদি দেখা যায় তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? তাহলে আমাদের সুগার পাবো, অ্যামাইনো অ্যাসিড পাবো, তারপর আমাদের নিউক্লিওটাইড পাবো। তাহলে এই জিনিসগুলো আমরা কোথায় পেয়ে যাচ্ছি? আমাদের ফিল্ড রেটের মধ্যে, অ্যাসিড সলুবেল পুলের মধ্যে। তাহলে এরা নিশ্চয়ই অ্যাসিড সলুবেল পুল। কেন? তাহলে এরা ডিজলভ হয়েছে বলেই অ্যাসিড সলুবেল পুলে পাওয়া গেছে। তার মানে অ্যাকুয়াস ফেজে যারা ছিল তারা অ্যাসিড সলুবেল পুলে চলে এসেছে, এবং নন অ্যাকুয়াস ফেজে যারা ছিল, স্ট্রাকচারাল পার্ট হিসেবে যারা ছিল, যেমন আমাদের পলিস্যাকারাইড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, তাহলে এদেরকে কোথায় পেয়েছি? অ্যাসিড ইনসলুবেল পুলের মধ্যে পেয়েছি। তাহলে এরা নন অ্যাকুয়াস ফেজটাকে আমরা বলতে পারি অ্যাসিড ইনসলুবেল পুল, এবং অ্যাকুয়াস ফেজটাকে আমরা কি হয়ে গেল? অ্যাসিড সলুবেল পুল বলতে পারি। মানে দুটো পুলে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা এখানে এগুলো পেয়েছি, এখানে এইগুলো পেয়েছি। এবার বিষয় হচ্ছে আমরা এখানে যদি দেখি যাদেরকে আমরা উপরে পেলাম, তাহলে যাদেরকে আমরা উপরে পেয়েছি, তাহলে আমরা এই তিনটেকে মেনলি দেখাচ্ছি। এদের মলিকিউলার ওয়েট যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে কি? মোর দ্যান 10,000 ডালটন। তাহলে এদের মলিকুলার 10,000 ডালটনের বেশি, সেই জন্য এদেরকে আমরা কি নাম দিই? এদেরকে বলা হয় ম্যাক্রোমলিকিউলস। ওই জন্য এদেরকে আমরা কি বলছি? ম্যাক্রোমলিকিউলস। তার মানে অ্যাসিড ইনসলুবেল পুলে যাদেরকে পেয়েছি তারা হচ্ছে মেনলি ম্যাক্রোমলিকিউল, এবং অ্যাসিড সলুবেল পুলে যাদেরকে পেয়েছি তাদের মলিকুলার ওয়েট কম, ছোট আকার, সেই জন্য তো ফিল্টারের নিচে চলে গেছে, একই সঙ্গে ডিজলভ হয়েছে, সেই জন্য অ্যাসিড সলুবেল পুলে এদেরকে আমরা পেয়েছি। তাহলে আমরা এখানে যাদেরকে পেয়েছি, তাহলে এদের যদি দেখা যায় তাহলে এদের মলিকিউলার ওয়েট যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের 18 to 800 ডালটন। তাহলে সেটা কি হচ্ছে? 18 থেকে 800 ডালটন পর্যন্ত, অনেক কম। তাহলে আকারও ছোট হবে, সেই জন্য এদেরকে আমরা কোথায় পেয়েছি? অ্যাসিড সলুবেল পুলে। সেই জন্য এদেরকে আমরা কি নাম দিয়ে থাকি? মাইক্রোমলিকিউলস বলতে পারি, অথবা মাইক্রো বায়োমলিকিউলস, মলিকিউলস। তাহলে কি হলো? আমরা যখন অ্যানালিসিস করছিলাম অর্গানিক মলিকিউলস, তখন কি করলাম? আমাদের সেটা প্লান্ট বা অ্যানিমালের টিস্যুর টুকরো নিয়েছি, সেটাকে ট্রাইক্লোরাইড অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে আমরা গ্রাইন্ড করছি। গ্রাইন্ড করার পরে আমরা যে থিক স্লারি পেয়েছি সেটাকে কি করা হচ্ছে? ফিল্টার করতে দেওয়া হয়েছে। তাহলে ফিল্টার করতে যখন দেওয়া হয়েছে দুটো পার্ট পেয়ে গেলাম, অ্যাসিড ইনসলুবেল পুল, অর্থাৎ যারা এই ট্রাইক্লোরাইড অ্যাসিটিক অ্যাসিডে ডিজলভ হলো না তারা উপরে রয়ে গেছে, ওই জন্য অ্যাসিড ইনসলুবেল পুল। তাহলে আকারে বড় এই জিনিসগুলো, এই এক্সাম্পল গুলো ওই জন্য আমরা এখানে লিখেছি। এবং যাদের আকার ছোট, মলিকুলার ওয়েট কম, তারা ডিজলভ কন্ডিশনে থাকছে, সেই জন্য তারা কোথায় পেলাম? অ্যাসিড সলুবেল পুল বা ফিল্ড রেটের মধ্যে। এবার এদের মলিকুলার ওয়েট কম বলে আমরা বলছি মাইক্রোমলিকুল, এদের বেশি বলে বলা হচ্ছে ম্যাক্রোমলিকুল। এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যেটা যে লিপিডকে আমরা এখানে লিখেছি, কিন্তু লিপিডটাকে কিন্তু আমরা ম্যাক্রোমলিকুল বলিনি। তাহলে আমাদের লিপিডটা যদি দেখা যায়, তাহলে লিপিড হচ্ছে আমাদের কি? মাইক্রোমলিকুল। তাহলে আমাদের লিপিড হচ্ছে মাইক্রোমলিকুল, কিন্তু কোথায় পেয়েছি? অ্যাসিড ইনসলুবেল পুলে। তাহলে কেন পেলাম? তাহলে মলিকুলার ওয়েট কম, সেই জন্য সেটা মাইক্রোমলিকুল। তাহলে কোথায় থাকা উচিত ছিল? অ্যাসিড সলুবেল পুলের মধ্যে পাওয়া উচিত ছিল, কিন্তু আমরা কোথায় পেয়েছি? অ্যাসিড ইনসলুবেল পুলের মধ্যে। কেন পেলাম? তাহলে সেটা যদি আমরা দেখি, তাহলে আমাদের ফসফোলিপিডকে আমরা যদি দেখি, ফসফোলিপিড, তাহলে এটা হচ্ছে আমাদের কি? ফসফোলিপিড। ফসফোলিপিড। তাহলে এই ফসফোলিপিডের দুটো পার্ট, একটা হচ্ছে হাইড্রোফিলিক হেড পার্ট, একটা হচ্ছে হাইড্রোফোবিক টেল পার্ট। সেই জন্য আমাদের ফসফোলিপিডটাকে আমরা কি বলি? পোলার মলিকিউল। এটাকে ওই জন্য কি বলা হয়? পোলার মলিকিউল। তাহলে পোলার মলিকিউল কেন? এই দুটো পার্ট আছে, একটা হচ্ছে হাইড্রোফিলিক পার্ট আছে, হাইড্রোফিলিক কি আছে? হেড আছে, আর একটা আমাদের কি আছে?
হাইড্রোফোবিক টেল আছে, সেই জন্য আমরা এটাকে কি বলে থাকি, পোলার মলিকুল। তাহলে এই কারণে এ কি করবে, হাইড্রোফিলিক হেডটা জলের প্রতি আকর্ষিত হবে এবং হাইড্রোফোবিক টেল যেটা আছে তাহলে সেটা কি হবে, জলের প্রতি তার বিকর্ষণ দেখা যাবে। এবং আমরা যখন এটাকে করছি তাহলে কোথায় করা হয়েছে, তাহলে সেটা কিন্তু আমাদের ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে করা হয়েছে, যেটা হচ্ছে একটা ডাইলিউট অ্যাসিড, অর্থাৎ তার মধ্যে জলের পরিমাণটা বেশি আছে। ফলে এখানে যখন মিশ্রণটা তৈরি করা হচ্ছিল তখন কিন্তু আমাদের সেল মেমব্রেন গুলো কি হয়ে গেছিল, ডিগ্রেডেশন হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। তখন ফসফোলিপিড অনেকগুলো ওই জল থেকে বাঁচার জন্য তারা কি ফর্মেশন করেছে, তাহলে যদি আমরা এখানে দেখাই তাহলে ফসফোলিপিড মলিকুল গুলো এরকম গঠন করেছে, হেড গুলো বাইরের দিকে দিয়েছে এবং তেল গুলোকে কোথায় রেখেছে, ভিতরের দিকে। তাহলে এটা আমরা এখানে 2D দেখাচ্ছি, তাহলে এটা যদি আমাদের 3D দেখানো যায় তাহলে এখানে কি ফর্মেশন হয়েছে, ভেসিকেল, অর্থাৎ গোলকের মতন গঠন তৈরি করেছে। ফলে বাইরের দিকে জল আছে, ভিতরের দিকে লেজগুলোকে ওই জন্য গুটিয়ে নিয়েছে। তাহলে এই ভেসিকেল ফর্মেশন করার জন্য তারা কি হয়ে গেল, অ্যাসিড ইনসলুবেল। তাহলে অ্যাসিড ইনসলুবেল কারণ ওই অ্যাসিডটার মধ্যে জল ছিল এবং আমরা যে মেমব্রেন গুলো ডিগ্রেডেশন করেছি, সেলটাকে বা টিস্যুটাকে টুকরো টুকরো করেছি, তাহলে সেখানে সেল মেমব্রেনটা ডিগ্রেডেশন হয়েছে, সেই জন্য কি করেছে, এখানে ভেসিকেল ফর্মেশন করেছে। ভেসিকেল ফর্মেশন করার জন্য এদের মলিকুলার ওয়েট কম বলে এরা মাইক্রোমলিকুল, কিন্তু এই ভেসিকেল তৈরি করার জন্য এরা অ্যাসিড সলভেল পুলের মধ্যে গিয়ে হাজির হলো না। তাহলে এই কারণে লিপিড মাইক্রোমলিকুল হওয়া সত্ত্বেও সেটাকে আমরা কোথায় পেয়েছি, অ্যাসিড ইনসলুবেল পুল, কিন্তু সেই জন্য সেটাকে ম্যাক্রোমলিকুল ভাবলে হবে না, সেটা আসলে মাইক্রোমলিকুল। মলিকুলার ওয়েট দিয়ে যদি আমরা দেখি, কিন্তু ভেসিকেল ফর্মেশন করার জন্য তাকে আমরা অ্যাসিড সলভেল পুলে পেলাম না। তাহলে এইভাবে আমরা অর্গানিক যে মলিকুলস গুলো আছে তাদেরকে অ্যানালিসিস করতে পারি। তাহলে তার সিম্পল প্রসেস, সেটা একটা টিস্যু নিয়ে সেটাকে গ্রাইন্ড করতে হবে, ট্রাইক্লোঅ্যাসিটিক অ্যাসিড, তারপর ফিল্টার করতে হবে, দুটো ওয়াটে ভেঙে যাবে। তাহলে সেখান থেকে আমরা তাদেরকে অ্যানালিসিস করে বার করতে পারি। তাহলে এই হলো আমাদের অ্যানালিসিস অফ অর্গানিক মলিকুলস। এবার আমরা কি করব, অ্যানালিসিস অফ ইনঅর্গানিক মলিকুলস। তাহলে আমরা কি করব, অ্যানালিসিস অফ ইনঅর্গানিক মলিকুলস। তাহলে এটার অ্যানালিসিস করার সময় আমরা কি করব, একই রকম এখানে আমাদের টিস্যু নিতে হবে। ফার্স্ট আমরা টিস্যু নেব, তাহলে সেই টিস্যুটা নেওয়ার পর আমাদের কি করতে হবে, ওয়েট করতে হবে। তাহলে সেটাকে আমরা ওজন করব। তাহলে ওজন করে পেয়ে গেলাম, ধরে নাও W1 সমান 100 গ্রাম, অথবা আমরা 100 গ্রামের একটা টিস্যু নিচ্ছি, সেটা প্লান্ট টিস্যু হতে পারে, অ্যানিমাল টিস্যু হতে পারে, সেটাকে ওয়েট করে রাখলাম। তারপর এটাকে আমরা কি করব, ড্রাই অন ওভেন। তাহলে এটাকে আমরা কি করছি, ড্রাই অন ওভেন। তাহলে এটাকে আমরা ওভেনে ড্রাই করছি। তাহলে ড্রাই করার মানে এখান থেকে কি হবে, ইভাপোরেশন অফ ওয়াটার। তাহলে এখান থেকে জল বেরিয়ে যাবে। তাহলে জল বেরিয়ে গেলে কি পড়ে থাকবে, ড্রাই ওয়েট পড়ে থাকবে। তাহলে আমরা যে টিস্যুটা এখানে পাচ্ছি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, সেই টিস্যুটা পাচ্ছি। তাহলে আমরা কি টিস্যু পাচ্ছি, আমরা এখানে ড্রাই টিস্যু পেয়ে যাচ্ছি, ড্রাই টিস্যু। তাহলে আমরা কি নিয়েছিলাম, প্রথমে আমরা টিস্যু যেটা সিলেক্ট করেছিলাম বা নিয়েছিলাম সেটাকে ওয়েট করে দেখা গেল W100 গ্রাম, সেটাকে তারপর ড্রাই করা হয়েছে ওভেনে, সেখান থেকে জলের ইভাপোরেশন হয়ে গেছে, জল বেরিয়ে চলে গেছে। এবার আমরা কি পাচ্ছি, ড্রাই টিস্যু। তাহলে ড্রাই টিস্যু যেটা পেয়েছি তার ক্ষেত্রে আমরা যদি দেখি যে W2 সমান দেখা যাচ্ছে 15 গ্রাম, অর্থাৎ আমাদের 75 গ্রাম সেখান থেকে কি বেরিয়ে গেছে, জলটা বেরিয়ে চলে গেছে। তাহলে ড্রাই টিস্যু যেটা আছে এটাকে আমরা কি করবো, বার্ন করতে হবে। তাহলে ড্রাই টিস্যু যেটা আছে এটাকে আমরা কি করবো, বার্ন করা। তাহলে এখানে আমরা কি করলাম, বার্ন। তাহলে বার্ন যদি করি তাহলে সেটাকে আসলে কি করা হলো, অক্সিডেশন করা হলো, অক্সিডেশন, অর্থাৎ যে সকল বায়োমলিকুলস আছে তাদের অক্সিডেশন হয়ে গেল। তাহলে অক্সিডেশন হয়ে গেলে আমরা কি পাবো, এরপরে অ্যাশ পেয়ে যাবো, অ্যাশ, অর্থাৎ আমরা কি পেলাম, ছাই পেয়ে গেলাম। তাহলে এই অ্যাশ যেটা পেলাম এর মধ্যেই তো বিভিন্ন কেমিক্যাল কম্পোনেন্টস গুলো প্রেজেন্ট আছে। তাহলে সেটাকে কি করতে হবে, তাহলে এটাকে কি করা হবে, subjected to elemental analysis। তাহলে এটাকে আমরা কি করব, এলিমেন্টাল অ্যানালাইসিস করব। তাহলে সেটা অ্যাশ, একই সঙ্গে যদি আমরা দেখি যে আমাদের অ্যাসিড সলুবেল মলিকুলস যেগুলো পেয়েছিলাম সেগুলোকে এর মধ্যে আমরা অ্যাড করে দিতে পারি। তাহলে সেখানেও কি কি আছে সেটা আমরা জেনে যাব। তাহলে কি বার্ন করার পর যে অ্যাশ পেলাম সেটাকে প্লাস অ্যাসিড সলুবেল ফুলের মধ্যে যেগুলো পেয়েছি তাদেরকে আমরা এলিমেন্টাল অ্যানালিসিস যখন করা হবে তখন কি দেখব, যে সেখানে মেন হিসেবে আমরা কি দেখব, এটা মেন হিসেবে আমরা যদি দেখি তাহলে সেখানে কি থাকবে, আমাদের কার্বন
হাইড্রোজেন, অক্সিজেন। তাহলে এটা আমরা মেইন পাবো। সেই সঙ্গে যদি দেখা যায় আর কি পাওয়া যাবে, যে আমাদের সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এইগুলো আমরা পাবো। সঙ্গে আমরা পেতে পারি NaCl, CaCO3, এসবগুলো আমরা পেয়ে যাবো। তাহলে বিভিন্ন ধরনের আমরা কম্পোনেন্ট সেখানে পেয়ে যাচ্ছি। তাহলে কি কি কেমিক্যাল কম্পোনেন্ট দ্বারা বা কি কি ইনঅর্গানিক কম্পোনেন্ট দ্বারা ফর্মেশন হয়েছে সেটা আমরা জানতে পারছি। তাহলে আমাদের বায়োমলিকুল যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত, সেটা কিন্তু আমরা অ্যাসিড এবং অ্যাসিড সলিউবল মলিকিউলস গুলোর এলিমেন্টাল অ্যানালিসিস করে বুঝতে পারছি যে সেখানে কি আছে, মেইন কম্পোনেন্ট কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পাচ্ছি। সেই সঙ্গে বিভিন্ন আমরা আয়নস পেয়ে যাচ্ছি, একই সঙ্গে আমরা বিভিন্ন সল্ট পেয়ে যাচ্ছি, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, বিভিন্ন ধরনের। তাহলে এই হলো আমাদের বায়োমলিকুল সম্পর্কিত বেসিক ইনফরমেশন। তাহলে আমরা কি দেখলাম, আমাদের লিভিং অর্গানিজমের মধ্যে যেসব মলিকুল প্রেজেন্ট থাকছে সেটা হচ্ছে আমাদের বায়োমলিকুলস, এবং যখন একটা সেলের রেসপেক্ট আমরা বলছি, একটা সেলের মধ্যে টোটাল যে বায়োমলিকুলস প্রেজেন্ট থাকছে সেটাকে বলা হচ্ছে সেলুলার পুল। তাহলে সেলুলার পুলটাকে আমরা দুটো ফেজে ভাগ করেছিলাম, অ্যাকুয়াস অ্যান্ড নন অ্যাকুয়াস। তো এবার আমরা নেক্সট ভিডিও থেকে প্রত্যেকটা বায়োমলিকুল সম্পর্কে, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, প্রত্যেকটা নিয়ে আমরা একে একে ডিসকাশন শুরু করব। থ্যাংক ইউ সো মাচ।